হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2025 ব্যাচ। আমরা আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এসএসসি 25 ব্যাচের কেমিস্ট্রির সাজেশনমূলক ক্লাস নিয়ে। তোমরা ইতিমধ্যে অনেকে সাজেশন হাতে পেয়ে থাকতে পারো আমার কেমিস্ট্রি ওয়ার্ল্ডের। ওই সাজেশনের আমরা সলভ ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। দেখো, লেটস গো, আমরা স্টার্ট করতে পারি যে এসএসসি 25 ব্যাচের জন্য আমাদের কেমিস্ট্রি ওয়ার্ল্ড থেকে যে সাজেশন দেওয়া হয়েছিল, ফার্স্টে তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করবো আমরা। চলে আসছি আমরা তৃতীয় অধ্যায়ের। দেখো, তৃতীয় অধ্যায়ের যে সাজেশনটা দেওয়া হয়েছে বা আমাদের যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে কয়ের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কি কি ছিল। প্রথমে দেখো ভাইয়া, যে এক নম্বরে হচ্ছে অণু কাকে বলে। অণু কাকে বলে? আমরা অণু কি জানি? দুই বা ততোধিক পরমাণু। একটা অণু কাকে বলা যায়? দুই বা ততোধিক সংখ্যক পরমাণু পরস্পর সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হলে তাকে অণু বলি। যেমন দেখো, হাইড্রোজেন একটা পরমাণু, বাট হাইড্রোজেন 2 এটা একটা অণু। দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে কি বন্ধনে যুক্ত হয়ে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে অণু গঠন করে। যেমন তুমি দেখো যে H2O, পানি পানি একটা অণু। এই যে H2O পানির মধ্যে কয়টা পরমাণু কয়টা অণু রয়েছে তুমি এখানে লক্ষ্য করো। হাইড্রোজেন পরমাণু রয়েছে কয়টা? দুইটা। এবং অক্সিজেন পরমাণু রয়েছে কয়টা? একটা। মোট তিনটা পরমাণু নিয়ে একটা পানি অণু গঠন করেছে। তাহলে এইটা বলা হচ্ছে, এবং এই পানিটা গঠন করেছে কোন বন্ধনের মাধ্যমে ভাইয়া? সমযোজী বন্ধনের মাধ্যমে। তাহলে বলতে পারি দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে সমযোজী বন্ধনে বা এক রাসায়নিক বন্ধনে যুক্ত হলে তাকে বলা হয় আমাদের অণু। ওকে, তারপরে চলে আসো, পরমাণু কি? পরমাণু হচ্ছে একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ। আমরা জানি পদার্থ দুই প্রকার, একটা মৌলিক একটা যৌগিক। কথা হচ্ছে ওই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে কি? পরমাণু। দেখো ভাইয়া, পরমাণু কাকে বলতেছি? উত্তরটা হচ্ছে কি, পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের কি গুণাবলী থাকে। যার মধ্যে মৌলের কি থাকে? গুণাবলী থাকে। তাহলে কথা হচ্ছে, তাহলে পরমাণু কাকে বলা হলো? পরমাণু হচ্ছে একটি পদার্থের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম অংশ, যার মধ্যে ওই পদার্থের মৌলিক গুণাবলী কি থাকে? বিদ্যমান থাকে বা অবস্থা থাকে, তাকে বলা হয় পরমাণু। এবার কথা হচ্ছে প্রতীক কাকে বলে। লক্ষ্য করো ভাইয়া, কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের, কোন মৌলের ইংরেজি নাম অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে মৌলের কি বলে? প্রতীক বলে। যেমন তুমি দেখো সোডিয়াম, সোডিয়ামের সংক্ষিপ্ত রূপ Na, এটা ল্যাটিন নাম থেকে এসেছে। যেমন হাইড্রোজেন একটা ইংরেজি শব্দ, হাইড্রোজেনের প্রথম বর্ণ কি? H, এটা হচ্ছে তার মৌলের কি? প্রতীক। যেমন অক্সিজেন একটা ইংরেজি শব্দ, ওই অক্সিজেনের প্রথম বর্ণ ও দিয়ে আমরা পাচ্ছি কি? প্রতীক। তাহলে প্রতীক কোনগুলো হচ্ছে? যে কোনো মৌলের ইংরেজি নাম অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে মৌলের কি বলে? প্রতীক বলে। কথা কি বুঝতে পেরেছো? এবার চলে আসো, পরমাণুর ভর সংখ্যা ও নিউটন সংখ্যা কাকে বলে? নিউক্লিয় সংখ্যা। তাই নিউক্লিয় সংখ্যা কথাটার মিনিং কি? তোমরা ইতিমধ্যে জানো একটা পরমাণুর ভিতরে কি কি থাকে? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। এর মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসে, যাকে নিউক্লিয় সংখ্যা বলা হয়। এবং কক্ষপথের বাইরে থাকে কি বলতো? কক্ষপথের বাইরে থাকে হচ্ছে কি? ইলেকট্রন। এখন আমাদের কোশ্চিনটা কি দেখো ভাইয়া, কোশ্চিনটা করা হয়েছে এখানে খুবই সুন্দর একটা কোশ্চিন, যে পরমাণুর ভর সংখ্যা, পরমাণুর হচ্ছে কি ভাইয়া? ভর সংখ্যা, না পরমাণুর ভর সংখ্যা বা নিউক্লিয় সংখ্যা কাকে বলে? তো ভর সংখ্যা ও নিউক্লিয় সংখ্যা কাকে বলে সে বিষয়ে যদি জানতে চাই, তাহলে অ্যান্সার দেখো, কোনো পরমাণুতে, একটা অণুতে উপস্থিত তার বললাম প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যোগফলকে ওই পরমাণুর কি সংখ্যা বলে? ভর সংখ্যা বলা হয়। কি বললাম? কোনো পরমাণুর তার নিউক্লিয়াসে অবস্থিত তার প্রোটন এবং নিউট্রনের যোগফলকে তার ভর সংখ্যা বা নিউক্লিয় সংখ্যা। কেন নিউক্লিয় সংখ্যা বলা হচ্ছে? কারণ নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনটাকে বলা হচ্ছে তার কি? নিউক্লিয় সংখ্যা। কথা কি বুঝতে পেরেছো? এবার চলে আসো, অরবিটাল কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা 100% দিয়ে রাখতে পারো, তোমাদের খুবই ইম্পর্টেন্ট। অরবিটাল কাকে বলে?
পরমাণুতে বিদ্যমান প্রতিটি প্রধান শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর বিভক্ত থাকে, যাদেরকে অরবিটাল বলে। যদি অ্যাকচুয়ালি অরবিটালের মেন সংজ্ঞাটা হচ্ছে কি, আমরা যদি লিখতে চাই এটা লিখতে পারি, এটা অথবা তোমার একটা সংজ্ঞা লিখতে পারো, লিখো অথবা পরমাণুর ভেতর যে সকল অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% তাকে অরবিটাল বলে। তুমি এটা অথবা এটা লিখতে পারো। তুমি যদি মনে করো যে তুমি বইয়ের ভাষায় লিখবা যে পরমাণুতে অবস্থিত শক্তি স্তরে, পরমাণুর মধ্যে যে শক্তি স্তর রয়েছে, এই প্রধান শক্তি স্তরের অবস্থিত যে উপশক্তি স্তরগুলো রয়েছে তাকে অরবিটাল বলতে পারো। অথবা বলতে পারো পরমাণুর ভেতর যে সকল অঞ্চলে, পরমাণুর ভেতর ইলেকট্রন আমরা পাই, ওই পরমাণুর ভেতর যে সকল অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95% বা ইলেকট্রন মেঘপুঞ্জ তৈরি করে, তাকে আমরা কি বলতে পারি? অরবিটাল বলতে পারি। এবার চলে আসো তার পরবর্তীতে, অরবিট কাকে বলে? দেখো ভাইয়া, অরবিট কি? অরবিট পরমাণুর যে সকল স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তাকে অরবিট বলে। এই যে দেখো ভাইয়া, আমাদের যদি এটাই নিউক্লিয়াস হয়, এর বাইরে যে কক্ষপথগুলো রয়েছে, এই কক্ষপথগুলো রয়েছে, এই কক্ষপথগুলোতে যে ইলেকট্রনটা বিদ্যমান রয়েছে, এই কক্ষপথগুলোকে আমরা অরবিট বলতে পারি। কক্ষপথগুলোকে আমরা কি বলতে পারি ভাইয়া? অরবিট। যে কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তাদেরকে আমরা অরবিট বলি। তাহলে এক কথায় বলতে পারি এই কক্ষপথগুলোই হচ্ছে ভাইয়া অরবিট। আমি আবার রিপিট দিচ্ছি, একটা পরমাণুর ভেতর যে সকল কক্ষপথে বা এক পরমাণুর ভেতর যে সকল ইলেকট্রনগুলো যে সকল কক্ষপথে ঘূর্ণায়মান থাকে বা ঘুরতে থাকে, ওই সকল কক্ষপথকে আমরা বলতে পারি কি? অরবিট। তাহলে অরবিটের অপর নামী কক্ষপথ বা কক্ষপথের অপর নামী হচ্ছে কি? অরবিট সংখ্যা। ক্লিয়ার হয়েছে বিষয়টা কি? এবার চলে আসো আমাদের পরবর্তীতে আইসোটোপ কাকে বলে? দেখো আইসোটোপ কোনগুলো ভাইয়া? আইসোটোপ হচ্ছে, দেখো উত্তর, যে সকল পরমাণুতে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা পরস্পর কি ভিন্ন, তারা পরস্পর আইসোটোপ বলে। আমি আবার বলছি, একটা পরমাণু তিনটা বিষয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এবং ভর। এই প্রোটন এবং আমরা নিউট্রন দিয়ে ভর সংখ্যা পাই, চারটা বিষয়ের মধ্যে তুমি লক্ষ্য করো যে সকল পরমাণুর ভিতর আইসোটোপের লাস্টে প আছে না ভাইয়া? প, আইসোটোপের যে প রয়েছে, তো এই পতে যে প্রোটন সংখ্যা, পতে মনে রাখবো প্রোটন, তাহলে প্রোটন সমান একটা মৌলের মেন জিনিস প্রোটন, নিউট্রন আর ভর, এই তিনটা মনে রাখবা, তিনটা মেন জিনিস। তাহলে আইসোটোপ কথাটা মিনিং কি? লাস্টে কি? প, পতে প্রোটন। তাহলে প্রোটন মিল থাকলে বাকি দুটো কি থাকবে? ভিন্ন ভিন্ন। আমি আবার বলছি, বানান থেকে হবে আইসোটোপ। আইসোটোপের লাস্টে প আছে, পতে প্রোটন, প্রোটন সমান নিউট্রন আর ভর সংখ্যা কি ভিন্ন। তাহলে বলতে পারি যে, এবার চলে আসো আইসোটোপ, তাহলে বলতে পারি কি? দেখো সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন, তাদেরকে পরস্পর আমরা বলতে পারি কি? আইসোটোপ বলে। তাহলে আইসোটোপের প থেকে পাচ্ছি প্রোটন সমান। এবার চলে আসো 8 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি? দেখো আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? আপেক্ষিক পারমাণবিক ভর, আমরা সাধারণ পারমাণবিক ভর তো জানি যে ভর সংখ্যা, একটু আগে শিখলাম, ভর সংখ্যা আর আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু এক না। ভর সংখ্যা ছিল একটা পরমাণুর প্রোটন এবং তার নিউট্রনের যোগফলকে ভর সংখ্যা বলতে পারি, অথবা নিউক্লিয় সংখ্যা বলতে পারি। কিন্তু কোশ্চেন যদি আসে আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কোনো একটি পরমাণুর ভর এবং কার্বন 12 পরমাণু ভরের 1/12 অংশের অনুপাতকে ওই মোলের আপেক্ষিক পারমাণবিক ভর বলে। তোমরা সবাই তোমাদের 3 অধ্যায়ের একটা কনসেপ্ট পড়ে থাকার কথা, যে আপেক্ষিক
পারমাণবিক ভর ইকুয়াল টু একটি পরমাণুর ভর বাই কার্বন 12 এর একটি পরমাণুর ভরের 1/12 অংশ। 1 কি অংশ? 12 অংশ। একে আমরা কি বলতে পারি? আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে এই কথাটাকে আমি বাংলায় লিখেছি, দেখো যে একটি পরমাণুর ভর এবং কার্বন 12, একটি পরমাণুর ভর নিলাম, কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশের অনুপাতকে 1/12 অংশের অনুপাতকে ওই মৌলের আপেক্ষিক ভর বলে। কি বলে? আপেক্ষিক ভর সংখ্যা বলতে পারি। তাহলে তোমরা এবার দেখো ভাইয়া, তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে? আমাদের পরবর্তী কথাটা হচ্ছে যে তেজস্ক্রিয় আইসোটোপ কি? আমাদের আইসোটোপটা এর আগে পড়লাম ভাইয়া, এবার আমরা পড়ব তেজস্ক্রিয় আইসোটোপ। যে সকল পরমাণু, যে সকল আইসোটোপ এর নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে নিজে নিজেই ভেঙে আলফা রশ্মি, গামা রশ্মি এবং আলফা রশ্মি, বিটা রশ্মি, লিখো এখানে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি ইত্যাদি নির্গত করে, তাকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। এক কথায় পরমাণুর যে সকল আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা, কি বললাম? তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা নির্গত হয়, ওই সকল পরমাণুকে আমরা বলতে পারি তেজস্ক্রিয় আইসোটোপ। আবার রিপিট দিচ্ছি, তেজস্ক্রিয় আইসোটোপ তাকে বলে পরমাণুর যে সকল আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি বা পরমাণু আইসোটোপের নিউক্লিয়াস থেকে নিজে নিজে ভেঙে যে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং কি গামা রশ্মি ইত্যাদি নির্গত করতে পারে, তাকে আমরা বলতে পারি কি? তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে তোমরা দেখো, যে সকল আইসোটোপের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বা নিজে নিজে এটা বলা হয় ভেঙে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি ইত্যাদি নির্গত করে, তাকে আমরা বলতে পারি কি? তেজস্ক্রিয় আইসোটোপ। তাই কি বলতে পারি ভাইয়া? তেজস্ক্রিয় আইসোটোপ। এখন কথাটা হচ্ছে, তার পরবর্তী টার্মে চলে আসো। এর পর কোশ্চিন যে আমাদের ক্ষয়ের কোশ্চিন, ওটা ছিল আমাদের ক। এবার হচ্ছে অনুধাবনমূলক কোশ্চিন। অনুধাবন প্রশ্নের উত্তর। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর চলে আসো যে সোডিয়াম +1 বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। সোডিয়াম 1123, সোডিয়াম দেখো 1123 এবং হচ্ছে +1 বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। উত্তরে চলে আসো ভাইয়া। এখানে হচ্ছে কি সোডিয়াম প্লাস, দেখো সোডিয়াম +111 বলতে কি বোঝায় মূলটির। তোমরা কি জিনিস মাথায় রাখবা, একটা মৌলের নিচের দিকে এটা বোঝায় পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, দ্যাটস কল প্রোটন সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা। এ এটা বোঝায় কি সংখ্যা ভাইয়া? ভর সংখ্যা, দ্যাটস কল হচ্ছে এ ইকুয়াল টু পি প্লাস এন। আর এখানে বসবে এম প্লাস মাইনাস আধান বা চার্জ, আধান বা চার্জ। এই ফরম্যাট দিয়ে একটা পরমাণুকে আমরা প্রকাশ করতে পারি। পয়েন্টেড। সোডিয়াম 11, তাহলে 11টা কি আছে? প্রোটন রয়েছে। সোডিয়াম 11, তাহলে এখানে কয়টা প্রোটন রয়েছে? 11টা প্রোটন রয়েছে। এবার তুমি দেখো, তাহলে 11টা প্রোটন রয়েছে, এর পরবর্তী কাজ হচ্ছে কি? এখানে ভর কত আছে? 23, আর একটা প্লাস, একটা ইলেকট্রন চলে গেছে। তুমি লক্ষ্য করো, আমাদের একটা পরমাণুর ভিতরে যতটি প্রোটন থাকে, যার পারমাণবিক সংখ্যা যত, তার প্রোটন সংখ্যা তত। একটা পরমাণুর ভিতরে যতটি প্রোটন সংখ্যা থাকে, তার সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকে। তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা ছিল? 11টা ছিল, কিন্তু একটা এখান থেকে চলে গেছে ভাইয়া, +1 একটা চলে গেছে, তাহলে বর্তমান আছে কয়টা? 10টা। ইলেকট্রন সংখ্যা দেখো, 2 নম্বর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11 - 1 10টি। এখন নিউটন সংখ্যা, একটু আগে বললাম দেখো, এ সমান আমরা কি জানি? পি প্লাস এন, ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউটন। তাহলে বলো তো, তাহলে নিউটন সংখ্যা এন সমান কি হবে? এ মাইনাস পি। এন সমান এ মাইনাস পি। তাহলে ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বাদ দিলে কি সংখ্যা পেতে পারি? নিউটন। তাহলে বলো তো এখানে ভর সংখ্যা কত আছে ভাইয়া?
23, প্রোটন সংখ্যা 11, বাদ দিলে কত হয় 12। এবং 4 নম্বর পয়েন্ট, এর ভর সংখ্যা কত ভাই সরাসরি 23। সুতরাং বলা যেতে পারে কি পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা হচ্ছে 11, যেটা প্রোটন সংখ্যা সেটা পারমাণবিক সংখ্যা, তাই মোলটি কি বোঝাচ্ছে সোডিয়াম নির্দেশ করছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি কি যে যেহেতু এখানে সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, তাহলে পারমাণবিক সংখ্যা নির্দেশ করছে কত 11, আর পারমাণবিক সংখ্যা যেহেতু 11টা, তাহলে এটা বোঝাচ্ছে কি সোডিয়াম। এই তো হচ্ছে যে সোডিয়াম প্লাস 1123 বলতে কি বোঝায়। এবার চলে আসো সোডিয়ামের ভর সংখ্যা 23 এর ব্যাখ্যা করো। সোডিয়ামের ভর সংখ্যা 23, এটা বলতে তুমি কি বুঝো এই সম্পর্কে তোমাকে ব্যাখ্যা করতে হবে। সোডিয়ামের ভর সংখ্যা 23, এটার কারণটা কি? উত্তর, কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রনের যোগফলকে ওই পরমাণু কি সংখ্যা বলে? ভর সংখ্যা বলে। আমি আবারও বলছি, ভর সংখ্যা কাকে বলে? এ ইকুয়াল টু কি পড়ালাম রে ভাইয়া? এখানেই পড়ালাম, দেখো তোমরা সবাই, এখানে আমরা পড়ালাম এ ইকুয়াল টু কি পাচ্ছি? এ ইকুয়াল টু, লক্ষ্য করো যে এ ইকুয়াল টু পি প্লাস এন। তাহলে ভর সংখ্যা কাকে বলতেছি? একটা ভর সংখ্যা হচ্ছে একটা পরমাণুর, এই যে ভর সংখ্যাটা হচ্ছে একটা প্রোটন সংখ্যা এবং তার নিউট্রন সংখ্যা। তাহলে বলতে পারি কোন পরমাণুতে উপস্থিত প্রোটন, তার উপস্থিত প্রোটন সংখ্যা এবং তার নিউট্রন সংখ্যা এন এর যোগফলকে ওই মৌলিক কি সংখ্যা বলে? ভর সংখ্যা বলে। অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার সমষ্টি। সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে কি বোঝায়? তাহলে এখন দেখো, সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে বোঝায় সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা রয়েছে 11টা, কারণ সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে প্রোটন রয়েছে 11টা এবং তার নিউট্রন সংখ্যা রয়েছে 23 মাইনাস হচ্ছে 11, তাহলে হচ্ছে কত 12, যাদের সমষ্টি 11 প্লাস 12 সমান 23। 11 প্লাস 12 সমান কি 23, হচ্ছে সোডিয়াম 1123 এর ভর সংখ্যা। সোডিয়াম 1123 এর কি সংখ্যা? ভর সংখ্যা। আশা রাখি সবাই বিষয়টি কি ক্লিয়ার হতে পেরেছো এবং বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা, তাহলে সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে বুঝতে পারি কি সোডিয়ামের প্রোটন রয়েছে 11টা এবং 23 থেকে 11 বাদ দিলে নিউট্রন রয়েছে 12টা। এই যে 11টা প্রোটন আর 12টা নিউট্রনের যোগফল কত? 23, যা সোডিয়ামের ভর সংখ্যা কি করে? নির্দেশ করে। এর পরে আসো, অরবিট এবং অরবিটালের পার্থক্য লিখো। অরবিট এবং অরবিটালের পার্থক্য দেখো, অরবিট এবং অরবিটালের মধ্যে পার্থক্য কি হবে? চলো আসো ভাই উত্তর, যে অরবিট এবং অরবিটালের মধ্যে দুটি পার্থক্য। যেহেতু আমাদের একটা ক্ষয়ের কোশ্চিন, 2 মার্কের কোশ্চিন, যেহেতু এর মার্ক হচ্ছে 2, তাই আমরা 2 মার্কের কোশ্চিনে আমরা দুটো পার্থক্য লিখলে মোটামুটি ভাবে আমাকে 2 মার্ক দিবে। ওকে, লেটস স্টার্ট। দেখো, অরবিট, তোমাদের অরবিট এবং অরবিটাল একটু আগে বললাম। অরবিট হচ্ছে পরমাণুতে যে সকল স্থির কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে তাকে অরবিট বলে। বললাম না, একটা পরমাণুর কক্ষপথই হচ্ছে ওই পরমাণুর অরবিট। তাহলে বলতে পারি একটা পরমাণুর ভিতরে ইলেকট্রনগুলো যে স্থির কক্ষপথে ঘূর্ণমান থাকে তাকে ওই পরমাণুর অরবিট বলে। তাহলে পরমাণুর ভিতর ইলেকট্রনগুলো যে স্থির কক্ষপথে ঘূর্ণমান থাকে তাকে ওই পরমাণুর কি বলে? অরবিট বলে। এবং অরবিটাল কাকে বলে? পরমাণুতে বিদ্যমান প্রতিটি প্রধান শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত থাকে তাকে আমরা অরবিটাল বলতে পারি। তাহলে বলতে পারি কি পরমাণুর ভেতর এই যে অরবিটকে ভাঙলে অরবিটাল পাওয়া যায়। কথাটা হচ্ছে এরকম যে পরমাণুর ভেতর যে শক্তি স্তরগুলো রয়েছে বা অরবিটগুলো রয়েছে তার মধ্যে কতগুলো উপশক্তি স্তরে যে ভাগ করা বিভক্ত করা হয় তাকে তার কি বলা হয়? অরবিটাল বলে। অরবিট শব্দটির উৎস হচ্ছে বোর প্রদত্ত হাইড্রোজেন পরমাণুর গঠন সংক্রান্ত মতবাদ। অরবিট হচ্ছে কি আমাদের বোর যে মডেলটা দিয়েছে হাইড্রোজেন পরমাণু মডেল, ওখান থেকে উৎপত্তি। এবং অরবিটাল শব্দটির উৎস হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। এর উৎস হচ্ছে কি কোয়ান্টাম বলবিদ্যা। তাহলে অরবিটাল কোত্থেকে এসছে? কোয়ান্টাম বলবিদ্যা থেকে এসছে। এবং অরবিট শব্দটি এসছে হচ্ছে বোরের প্রদত্ত হাইড্রোজেন পরমাণুর গঠন সংক্রান্ত মতবাদ। আমরা সবাই জানি বোর পরমাণু মডেলটা শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং বোর কি করেছে বিভিন্ন শক্তি স্তর ভাগ করেছে। যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণমান থাকে তাকে তার শক্তি স্তর বলে বা অরবিট বলে। তাহলে অরবিট কথাটা এসছে ভাইয়া যে অরবিট শব্দটি উৎস হচ্ছে বোরের প্রদত্ত হাইড্রোজেন পরমাণুর গঠন সংক্রান্ত মতবাদ এবং অরবিটাল কথাটি এসছে শব্দটির উৎস হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কোয়ান্টাম বলবিদ্যার ভিত্তিতে।
আশা রাখি সবাই বুঝতে পেরেছো। এবার চলে আসো ভাইয়া পরবর্তীতে চলে আসো, যে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে লক্ষ্য করো যে 2p অপেক্ষা 2s অরবিটালের শক্তি কম ব্যাখ্যা করো। 2p কম, 2p থেকে 2s এর শক্তির মান কম। আচ্ছা, আমাকে জানতে হবে একটা অরবিটাল বা উপশক্তি স্তরে, একটা অরবিটাল বা শক্তি স্তরে শক্তির মান কাকে বলে? একটা অরবিটাল বা উপশক্তি স্তরে শক্তির মান n+l এর মান ভাই। n+l এর মানকে কিসের মান বলে? শক্তির মান বলা হয়, শক্তির মান উপশক্তি স্তর বা অরবিটালে। তোমাদের এহিসির বইয়ে এই 2s 2p কে উপশক্তি অরবিটাল বলা আছে, এটা অ্যাকচুয়ালি উপশক্তি স্তর হয়, কিন্তু তোমাদের বইয়ের ভাষাতে এটা অরবিটাল, তাই আমাকে অরবিটালই পড়াতে হচ্ছে। ইন্টারের ভাষায় এটা উপশক্তি স্তর। তো এখন দেখো যে একটি অরবিটালের মধ্যে যার n+l এর মান কম, যার n+l এর মান কম, তার শক্তিও কম হয়। আমি আবার বলছি, দুটি অরবিটালের মধ্যে যার n+l এর মান, যার n+l এর মান কম, তার শক্তিও কম হয়। তাহলে দুটি অরবিটালের মধ্যে যার n+l এর মান কম, তার শক্তির মান কি? কম। তাহলে দেখো 2p এর ক্ষেত্রে আমরা সবাই জানি যে l সমান যদি 0 হয় তাহলে সেটা বোঝায় s অরবিটাল উপশক্তি স্তর, l সমান 1 হলে সেটা p নির্দেশ করে, l সমান 2 হলে সেটা d নির্দেশ করে, l সমান 3 হলে f নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে l। তাহলে l এর মান দেখো 0 1 2 3, 0 1 2 3 s p d f পয়েন্টেড ভাইয়া। দেখো সবাই একটু লক্ষ্য করো যে 2p অরবিটালের জন্য n সমান 2 এবং p এর জন্য l এর মান কত হবে ভাইয়া? 1। তাহলে n+l এর মান হবে 2 + 1 সমান সমান কি? 3। আমি আগে বলেছি n+l এর মানকে শক্তির মান বলে। l দ্বারা নির্দিষ্ট মানের জন্য প্রত্যেকটা উপশক্তি স্তর বা অরবিটাল নির্দেশ করে। যেহেতু এখানে 2p নির্দেশ করা হয়েছে, তো লক্ষ্য করো 2p নির্দেশ করেছে, 2p এর জন্য n এর মান 2 আর p এর জন্য l এর মান 1। তাহলে 2 + 1 তাহলে কত হচ্ছে? 3। 2s অরবিটালের জন্য, কিসের জন্য? 2s অরবিটালের জন্য n সমান কত? 2। n সমান 2 এর জন্য l এর মান কত ভাইয়া? s বলেছে না? লক্ষ্য করো তো ভাই, s বলেছে। s এর জন্য l এর মান কত বললাম? 0। তাহলে 2 + 0 তাহলে সমান সমান 2। তাহলে দেখো 2s এর শক্তির মান পেলাম 2, 3 2p তে শক্তির মান পেলাম কি? 3। তাই বলতে দেখা যাচ্ছে 2p ও 3s এর মধ্যে 2s এর শক্তির মান কম, তাই 2s এর শক্তিও কি? কম। মানে 2s এর শক্তির মানও কম, তাই বলতে পারি 2s এর শক্তির মানও কি হবে? কম হবে। আশা রাখি খুব সুন্দর করে বুঝতে পেরেছো ভাইয়া, যে এখানে যখন যেটা বলবে আমাদের এটা দ্বারা n বোঝায়, আর যে উপশক্তি স্তর বা অরবিটাল লেখা থাকবে তার জন্য l এর মান নির্দিষ্ট করা আছে, ওটা যোগফলটাই হচ্ছে n+l মানে শক্তির মান। যার শক্তির মান কম তার শক্তিও কম, যার শক্তির মান বেশি তার শক্তিও কি হবে? বেশি। এবার চলে আসো তৃতীয় শক্তি স্তরে f অরবিটাল নেই কেন? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 3 নম্বর শক্তি স্তরে f অরবিটাল নেই কেন? তুমি লক্ষ্য করো ভাইয়া, l সমান যখন 3 হবে, l সমান যখন 3 হবে তখনই তুমি কি পাবা? f পাবা। তাহলে 3 নম্বর শক্তি স্তর n এর মান চলে আসো। তৃতীয় শক্তি স্তরে f অরবিটাল নেই, কারণ 3 নম্বর শক্তি স্তরের জন্য n সমান কত হয়? 3। শক্তি স্তর 3, তাহলে n সমান কত হবে? 3। n সমান 3 হলে এবং l এর মান কত হবে? আমরা সবাই জানি l সমান হবে 0 থেকে হয় n-1। l এর মান সবসময় হয় 0 থেকে n-1 পর্যন্ত। আমি আবার বলছি, l এর মান সবসময় হবে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে লক্ষ্য করো, আমার যখন তৃতীয় শক্তি স্তরে n সমান 3 হবে, তাহলে l সমান কত হবে? l সমান একটা 0 পাবো, একটা 1 পাবো, একটা 2 পাবো, কারণ 3 থেকে 1 কম পর্যন্ত, 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে 0 থেকে 2 পর্যন্ত 0 1 2 0 1 2, l এর মান 0 1 2, এই তিনটা পাচ্ছি। তাহলে লক্ষ্য করো, জানা এখানে দেখো জানা আছে l এর মান 0 1 2 এর জন্য, তো দেখো আমাদের জানা আছে না, ওই লিখে দিচ্ছি না, দেখো তো যে 0 এর জন্য কি বুঝাবে? s, 1 এর জন্য কি বুঝাবে? p এবং 2 এর জন্য কি বুঝাবে? d। তাহলে দেখো আমার যেহেতু 3 নম্বর শক্তি স্তরের জন্য l এর মান 0 1 2 পাচ্ছি, তার জন্য আমরা পাবো কি 2s, 3s, 3p এবং 3d অরবিটাল সম্ভব হলো, তাই তৃতীয় শক্তি স্তরে f অরবিটাল
নেই। যেহেতু n সমান 3 এর জন্য আমরা l সমান পাবো 0 1 2, তাহলে এখানে 3s 3p এবং 3d গঠন করতে পারে, কিন্তু 3f গঠন করতে পারে না। এবং একটা জিনিস মাথায় রাখবা, কখনোই n আর l এর মান সমান হতে পারে না। l l সব সময় n এর থেকে কি হবে, ছোট। n লেস দেন n, l এর মান সবসময় n এর থেকে ছোট হবে। যেহেতু n এর মান এখানে 3, তাই l এর মান এটার জন্য l এর মান 3 কখনোই সম্ভব নয়। এই ডিসটেন্সকেও আমরা লিখতে পারি। ওকে, তারপরে চলে আসো 6 নম্বরের জন্য। কপার 29 ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মানে না কেন? কপার 29 যে এটা রয়েছে, এটা সাধারণ নিয়ম মানে না কেন, এই বিষয়ে আমরা এখন দেখব। আচ্ছা, সাধারণ নিয়ম বলতে আমরা এখানে আহ্বায়ক নীতিতে ইলেকট্রন বিন্যাস বুঝি। কি নীতিতে বুঝি রে ভাইয়া? আহ্বায়ক নীতি। তোমরা পড়ে থাকার কথা, না পড়লে আমি ট্রাই করছি বুঝানো, যে বুঝো। আহ্বায়ক নীতি তোমরা যে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2, এই বিষয়গুলো হচ্ছে বিজ্ঞানী আহ্বায়ক দিয়েছে। এটা আহ্বায়ক বিজ্ঞানী, সরি মিস্টেক, আহ্বায়ক কোনো বিজ্ঞানীর নাম না। আহ্বায়ক একটা হচ্ছে জার্মানি শব্দ। আহ্বায়ক একটা কি শব্দ? জার্মানি শব্দ। এই জার্মানি শব্দ থেকে আমাদের কথাটা এসছে, কারণ আহ্বায়ক জার্মানি শব্দ। এই যে আহ্বায়ক, এই জার্মানি শব্দের ইংরেজি ওয়ার্ড হচ্ছে বিল্ড আপ। বিল্ড আপ বা গঠন করা, ওখান থেকে এসছে। এখানে কপারের আহ্বায়ক নীতিতে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। দেখো, সাধারণভাবে দেখা যায় যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো অর্ধপূর্ণ বা সম্পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিতি অর্জন করে। যখন এই সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো, মানে একটা শক্তি সম্পন্ন অরবিটালগুলোর ক্ষেত্রে আমরা শক্তির মান গতগুলো একটু আগে দেখলাম, n+l এর মান, একটা উপশক্তি স্তর বা অরবিটাল অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় স্থায়িত্ব বেশি হয়। এক্ষেত্রে 3d10, তুমি কপার ইলেকট্রন বিন্যাসটা দেখো তাহলে বুঝতে পারবো। 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s হিসাবে 3d 4s 9 হওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি কপার 29 এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখা গেছে কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s 1 হয়। 3d10 4s কি হয়? 1। এখন আমাদের এই ক্ষেত্রে কি করণীয় আছে দেখো, যে এই যে এখানে 3d10 এবং 4s1 হলো, এটা কেন হলো? এক্ষেত্রে দেখো 3d10 4s1 এবং 3d5s1 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মোল অধিকতর স্থায়ী হয়। তাই কপারের ইলেকট্রন বিন্যাস দেখো, কপার ইলেকট্রন বিন্যাস দেখা গেছে কি যে 1s2 একটু করলাম, যে 2s2 2p6 3s2, এর সুস্থির জন্য যে 3d9 বললাম 3d9 4s এর পরিবর্তে 3d10 হয়। এই জন্য কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মানে না। যেহেতু কপারের ডিতে সাধারণভাবে যদি ইলেকট্রন বিন্যাস করি, ডিতে পাবো কয়টা ইলেকট্রন ভাইয়া? 9টা, যা স্থিতিশীল নয়। এই জন্য 10 হলে কি স্থিতিশীল হয়। তাই 4s থেকে একটা ইলেকট্রন 3d10, মানে 3d একটা ইলেকট্রন গ্রহণ করে 3d10 এবং 4s কি 1 হয়। এই জন্য কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মেনে চলে না। সাধারণ নিয়ম কি করে না? মেনে চলে না। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো 8 নাম্বার। পটাশিয়ামের 19তম, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ না করে 4f অরবিটালে প্রবেশ করে কেন? খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা 100% দিতে পারো। তোমাদের মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে প্রবেশ না করে 4f এ কেন প্রবেশ করে, ব্যাখ্যা করো। একটু আগে তোমাকে বলছিলাম আহ্বায়ক নীতি, আহ্বায়ক নীতিতে তোমরা সবাই জানো, আহ্বায়ক নীতিতে n+l এর মানকে শক্তির মান বলা হয়, এবং এই শক্তির মানে যার n এর মান কম, n+l এর মান মানে শক্তির মান কম, ইলেকট্রন তার কাছে আগে প্রবেশ করে। যদি কোনো কারণে n+l এর মান বা শক্তির মান সমান হয়ে যায়, কি হয়ে যায়? সমান হয়ে যায়, তাহলে যার n এর মান কম, ইলেকট্রন তার কাছে আগে প্রবেশ করে। আই রিপিট, আবারও বলছি, ভালো করে শোনো, যে
আমরা জানি আহ্বান নীতিতে n প্লাস l এর মানকে শক্তির মান বলে। এই n প্লাস l এর মান শক্তির মানে যার কাছে n এর মান যদি সমান হয়ে যায়, যার n এর মান কম তার কাছে ইলেকট্রন আগে প্রবেশ করে, এবং যার n এর মান কি বেশি n প্লাস l এর মান সেক্ষেত্রে কাছে পরে প্রবেশ করে। পয়েন্টেড যে আহ্বান নীতি, দেখো আহ্বান নীতি অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে এবং পরে উচ্চতর শক্তি স্তর অরবিটালে গমন করে। দুটি অরবিটালের মধ্যে কোনটি নিম্নতর শক্তি স্তর হবে সেটি যে কোনটি নিম্নতর আর কোনটি উচ্চতর তা n প্লাস l এর মানের উপর নির্ভর করে। এখন যেটা বলছিলাম তোমাকে যে আহ্বান নীতি অনুসারে যার n প্লাস l এর মান বা শক্তির মান কম তার কাছে আগে প্রবেশ করে, এবং যার n প্লাস l এর শক্তির মান বেশি তার কাছে পরে প্রবেশ করে। এখন কথা হচ্ছে শক্তির মান কিভাবে বুঝবো? শক্তির মান নির্ভর করে যে নিম্ন শক্তি স্তর কোন উচ্চ শক্তি স্তর ডিপেন্ড করে n প্লাস l এর মানের উপর। n প্লাস l এর মান কম সেটি নিম্ন শক্তি স্তর অরবিটাল, এবং 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 হচ্ছে কি যেটা n প্লাস l এর মান বেশি সেটা উচ্চতর শক্তি স্তর। এক্ষেত্রে আমাদের কি করতে পারি যে তুমি লক্ষ্য করো যে 3D এবং 4s অরবিটালের জন্য 3D এবং 4s অরবিটালের জন্য n প্লাস l এর মান নিম্নরূপ। 3D অরবিটালে কি অরবিটালে 3D অরবিটালে n সমান 3 আর l সমান কি হয় 1। দেখো 3D এর জন্য n এর মান 3 এবং d এর জন্য l এর মান কতটা ভাইয়া? d এর জন্য l এর মান হবে 2, 1 না ভাইয়া 2 হবে, এটা মিস্টেক করা প্রিন্টিং মিস্টেক। তাহলে এখন দেখো 3D অরবিটালের জন্য n সমান 3 এবং l সমান 2, তাহলে n প্লাস l সমান 3 প্লাস 2 মানে কতটা ভাইয়া 5। এবং 4s অরবিটালের জন্য n এর মান 4 এবং s এর জন্য l এর মান কত? s এর জন্য l এর মান হচ্ছে 1। s এর জন্য l এর মান কত ভাইয়া 1। তাহলে s এর জন্য যদি আমরা l এর মান 1 পাই, তাহলে লক্ষ্য করো যে s এর জন্য l এর মান কত পাচ্ছি? এখানে 1 পাচ্ছি। তাহলে s এর জন্য যদি l এর মান 1 হয়, l সমান 1 হয়, তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে? দেখো n প্লাস l এর মান, তাহলে 4 প্লাস না l এর মান হচ্ছে 0, তাহলে দেখো 4s n এর মান 4 এবং s এর জন্য l এর মান 0, তাহলে 4 প্লাস 0 তার মানে কি পেলাম 4। তাহলে এখানে তুমি লক্ষ্য করো এখানে আমরা 5 পাচ্ছি এবং এই জায়গায় আমরা কি পাচ্ছি 4 পাচ্ছি। তাহলে দেখো সুতরাং বলতে পারি 3D এর চেয়ে 4s এ শক্তিমান কম, যে 4s লেস দেন 3D হয় পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D অরবিটালে না গিয়ে 4s অরবিটালে স্থান গ্রহণ করে, ফলে পটাশিয়ামের 19তম ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। আমি আবার বলছি আহ্বান নীতি অনুসারে ইলেকট্রন প্রবেশ করার সময় যার উপশক্তি স্তরে শক্তিমান কম তার কাছে আগে প্রবেশ করে, এবং যার উপশক্তি স্তরে শক্তিমান বেশি তার পরে প্রবেশ করে। পটাশিয়ামের 19তম ইলেকট্রন দেখা যায় যে 3D এর জন্য শক্তির মান হচ্ছে n প্লাস l এর মান 3 প্লাস 2 5 এবং 4s এর জন্য 4 প্লাস 0 হচ্ছে কি 4। এই জন্য সুতরাং 3D এর চেয়ে 4s এর শক্তির মান কম আছে, তাই 4s এ আগে প্রবেশ করে এবং কি 3D তে প্রবেশ করে। তাহলে আমরা পটাশিয়ামের ইলেকট্রন করলে পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p6 এবং হচ্ছে কি 4s1, 3D তে না যে 4s এ গেল। এবার চলে আসো 9 নম্বর, আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন ব্যাখ্যা করো। প্রশ্ন হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই কেন, এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। উত্তর দেখো জানা আছে দুটি একই রকম রাশির একই রকম, দেখো জানা আছে দুটি একই রকম রাশির অনুপাত একই রকম রাশির অনুপাত আকারে থাকলে এর কোনো একক থাকে না। আমরা সবাই জানি যদি একটা অনুপাত রাশি থাকে এবং দুটি অনুপাত রাশি মানে একটা অনুপাত যদি থাকে তাহলে অনুপাতে যে রাশিগুলো একই রাশি যদি হয় তাহলে তাদের কোনো একক থাকে না। কোনো মোলের তুমি লক্ষ্য করো কোনো মোলের আপেক্ষিক পারমাণবিক ভরকে নিম্নরূপে প্রকাশ করা হয়। আপেক্ষিক পারমাণবিক ভর সমান মোলের একটি পরমাণুর ভর ডিভাইড বাই একটি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। আমি একটু আগে লিখে দিলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সমান
একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ডিভাইড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। 1 কি 12 অংশ, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এটা আমরা বলতে পারি কি তেজস্ক্রিয় আপেক্ষিক পারমাণবিক ভর। কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হবে একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশকে আমরা বলতে পারি কি আপেক্ষিক পারমাণবিক ভর। যেহেতু এটাও ভর অংশ 12 অংশের ভর, তাহলে তুমি লক্ষ্য করো ভাইয়া, এটাও ভর এটাও ভর, দুটাই একই রাশি। যেহেতু দুটি একই রাশি, দেখো যেহেতু দুটি একই রাশি তাই এর কোনো একক হয় না। তাহলে দেখো যেহেতু দুটি একই রাশি তাই এর কোনো একক হয় না। একটি আপেক্ষিক, দেখো আপেক্ষিক মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ওই মৌলের একটি পরমাণুর ভর, এটাও ভর, এবং একটি কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ, এটাও ভর, আইসোটোপের 1/12 অংশ ভর। দুটি যেহেতু ভর, দুটি একই রাশি তাই এর কোনো একক হবে। ওকে, তাহলে তোমরা দেখো আমরা আজকে আমরা কি কি শিখলাম, যে এই তৃতীয় অধ্যায়ের ক অংশ মানে জ্ঞানমূলক প্রশ্ন এবং খ অংশের অনুধাবনমূলক প্রশ্ন আমরা পড়াশোনা করলাম। আমরা নেক্সট ক্লাসে আমরা চলে আসবো কি যে এই অধ্যায়ের কি কি সৃজনশীল রয়েছে। আমরা আগামী ক্লাস আবার দেখা হচ্ছে আমাদের এই অধ্যায়ের সৃজনশীলগুলো নিয়ে। ওকে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।